নমস্কার, আমি জয়। আর আজকে পুজো আড্ডা। এই পুজো আড্ডাতে এমন একটা মানুষকে আমরা পাশে পেয়েছি যার ইন্ট্রোডাকশনের প্রয়োজনই হয় না, কারণ তিনি শুধু আমাদের বাংলায় নয়, এমনকি হিন্দি অর্থাৎ বলিউডেও কিন্তু একটা জায়গা করে নিতে চলেছে। আমি আমাদের আজ পুজো আড্ডাতে আছেন আমাদের খুব কাছের মানুষ নিলয় ব্যানার্জি। নিলয়দা কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে নমস্কার। আপনারা আশা করি ভালোই আছেন। এখন আমরা জয়ের সাথে রয়েছি। জয় যেভাবে ইন্ট্রোডাকশন দিল, মনে হয় না অতটা ইন্ট্রোডাকশন আমার কোনো দরকার পড়ে। হ্যাঁ, মানে আমি একটা সাধারণ মানুষ। আমার কাজ মানে অভিনয় এবং মানে শর্টপটে আমি একজন এন্টারটেনার। আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে রয়েছি। এইটুকুই আমার পরিচয়, যে আমাদের যা কাজ হয় ওইটুকুই। আমি তোমাকে একদম প্রথমেই জিজ্ঞাসা করবো, হ্যাঁ, সেটা হচ্ছে পুজো পুজো বলে একটা ব্যাপার থাকে। কলকাতায় কি তোমার পুজোতে থাকা হয় কোনোদিন? হ্যাঁ, মানে কলকাতার পুজোতে থাকা হবে না সেটা তো হয় না, বাট মানে বয়সের সাথে সাথে একটা চেঞ্জ হয়। ছোটবেলায় যেমন একটা টাইমের পর খুব পুজোটা কবে আসবে, কবে বন্ধু বান্ধবরা একসাথে মিলে মানে রাত জেগে ঠাকুর দেখবো, ওই একটা এজের পর আবার চলে এলো, ঠিক আছে তো হলো না, এবার একটু কয়েকদিন পুজো থেকে আবার একটু বাইরে একটু ঘুরে আসি। হ্যাঁ, তারপর এখন যেটা হয়ে গেছে না, মানে এখনো বেশি ওই ঠাকুর দেখা বা ওই ব্যাপারটা অতটা হয়তো হয় না, কারণ আমিও খুব একটা ভিড়ভাড়টা বা অত পছন্দ করি না এখন এই টাইমে। বাট মানে ঠাকুর দেখা বা মানে কোনো স্পেশালি কোনো একটা জায়গায় গিয়ে দেখলাম যদি থাকি তো, আর না হলে ওই কোনো একটা জায়গায় পার্টিকুলার গিয়ে সব বন্ধু বান্ধব পুরনো, সেই টাইমে সবার ছুটি থাকে, সব বসে আড্ডা। মেন ব্যাপারটা হচ্ছে একটা নির্ভেজাল আড্ডা। সেটা আমি খুব মানে আশা করে থাকি একটা নির্ভেজাল আড্ডা হবে, সেইটাই। কিন্তু প্যান্ডেল হপিং যেটা, সেই প্যান্ডেল হপিংটা এখন ওইভাবে হয় না, এখন আর হয় না। আর মধ্যেখানে অনেক বছর তো আশাই হতো, মানে হতো না। যখন আমি মানে প্রপার থাকতামই তখন মুম্বাইয়ে, তখন আর মানে মানে পুজোর টাইমটা কলকাতায় আসা হতো না। তখন পুজোর টাইমটা পুরোটাই ওখানকার পুজোতে কাটাতাম। গণেশ পুজোতে ছিল ওখানে অনেক বড়। আমি ওখানে 8-9 বছর ছিলাম, কিন্তু কিছু পারিবারিক কারণে আমার মাও অসুস্থ, সো দ্যাটস ওয়াই আমায় ব্যাক করতে হয়। আমি 2019-এ ব্যাক করি। তারপর ওই যাতায়াত ওরকম টাইপের রয়েছে, থাকা ওরকম হয়, যে কদিন কাজ হলো থাকলাম, চলে এলাম। বাট সেই টাইমে গণেশ পুজো তো আছে, হ্যাঁ, কিন্তু বাঙালি হিসাবে আমি মানে দুর্গা পুজোর এটা ওখানেও অনেক বছর দেখেছি। ওখানকার পুজোতে যেরকম ওই মানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, ওখানে তো ওই প্যান্ডেল কেক কত বড় করলো কি বৃত্তান্ত, ওটার ব্যাপার থাকে না। বিভিন্ন পুজোতে সব গিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া করা, তারপর ধুনুচি নাচ, এইগুলো খুব বাইরে এই ব্যাপার, এই জিনিসটার প্রচলনটা অনেকটা বেশি, তো ওটা এনজয় করতাম। হ্যাঁ, প্রথম একটু খারাপ লাগতো যে সেই টাইমে কলকাতায় আসিনি, সদ্য গেছি, তখন আসতাম না, একটু খারাপ লাগতো। 1-2 বছর একটু খারাপ লেগেছে, তারপর ইউজড হয়ে গেছিলাম। তো দেন আবার ফিরে আসার পর তারপরে 1 বছর ছিলাম, তারপরে ওরকম পরের বছর ছিলাম না, পুজোর টাইমে বেরিয়ে গেছিলাম ঘুরতে ফুরতে আর কি, ওরকমই। ছোটবেলায় যে নস্টালজিক যে জায়গাটা ছিল, এখনকার যে সিচুয়েশনটা চলে এসেছে মানুষের মধ্যে, এই যে ছোটবেলা আগে কি হতো, আমরা মানে পুজো হলেই একটা গান শুনতে পেতাম, মানে কুমার শানু থেকে আরম্ভ করে কিছু এদের যে গানগুলো ভেসে আসতো, সেই কত যে সাগর নদী বা এরকম প্রচুর গান, মানে সেই টাইমে ছিল যে পুজো মানেই কোনো একটা গান নতুন, সবার মানে যারা সিনিয়র আর্টিস্ট রয়েছে তাদের গান বেরোচ্ছে, সেগুলো শোনা, তেমনি ছবি রিলিজ হচ্ছে সেগুলো দেখা, এই ব্যাপারগুলো তো ছিলই। মানে কিন্তু মধ্যেখানে আবার ওই গানের ব্যাপারটা অত ওইভাবে হতো না। আগের থেকে তো সব কিছুরই আমাদের এখন পরিবর্তনের হচ্ছে, মানে এখন ডিজিটালাইজ হচ্ছে, কেউ ডিজিটালি করছে। আগে যেমন ওই ক্যাসেট কেনা বা সিডি কেনার যে হিড়িকটা থাকতো, সেটা এখন নেই। এখন সবাই ফোন টিপলে গানটা পেয়ে যাচ্ছে, বা কোনো একটা ডিজিটাল প্ল্যাটফর্মে সেটা দেখতে পাচ্ছে। তো সেটা তো আছেই, সেটা আমি এখনও মানে নতুন গান আসলে সেটা দেখার, বিশেষ করে একটা প্ল্যান থাকে, সেটা হচ্ছে পুজোর টাইমে আমি সিনেমাটা দেখি। মানে যে কটা, হ্যাঁ হয়তো সবগুলো পসিবল হয় না দেখা সব সময়, মানে পুজোতে সিনেমা দেখি, এইটা আছে। তুমি শাহরুখ খানের সিনেমাতে কাজ করেছো, শাহরুখ খানের সঙ্গে কাজ করেছো। শাহরুখ খান মানুষটা কেমন, মানে আমরা যেটা দেখি সেটা না, কেমন মানুষটা? দেখো, মানে ব্যাপারটা হচ্ছে যে ওনাকে যে সবাই যেভাবে মানে দেখে বা রাখে, স্বাভাবিক ব্যাপার, সেটা তার প্রাপ্য। মানে আমি কাজ করার সময় ওটাই দেখলাম যে মানে
ইজ কাজের টাইমে ইজ ডাউন টু আর্থ, মানে উনি নিজের কাজটা দেখেন। কারণ আমি যখন আগে যাওয়ার আগে শুনতাম যে এদের নিজস্ব ভ্যানিটি ভ্যান থাকে, এদের দামি ভ্যানিটি ভ্যান, এদের এই এত লোক, হ্যাঁ না এই আছে সেই আছে। কিন্তু যখন কাজ করেছি তখন দেখেছি মানে এটা আমার পার্সোনাল মানে নিজে কাজ করে দেখার থেকে অভিজ্ঞতাটা, উনি ওই মেকআপ করে যখন শিল্পীন হয়ে গেল, উনি যে ওই শোরের মধ্যে বসলো, ওখানেই বসলো, উনি সহসায় ওই শট নেই ভ্যানিটিতে বসে গেল, আবার কেউ ডাকবে আসবে উনাকে আমি নরমাল ভাবেই উনি বসে আছে, সিকিউরিটি থাকে নো ডাউট, সেই ধরনের মানুষের কথা হয়েছে তোমার সঙ্গে কোনো? আমার সাথে কথা হয়েছে বলতে আমার একটা সিন ছিল, একটা মন্টাজ, একটা সিন ছিল একটা সিনেমায় জিরোতে। হ্যাঁ, তো মানে সেইটায় হয়তো আমার ডায়লগ আমাদের ছিল না, এটা যেহেতু মন্টাজ বা পরে ইউজও করতে পারতো, তো আমার সাথে ওনার সিন ছিল এবং তাতে ক্যাটরিনা কাইফও ছিল, আরও একজন অ্যাক্টর ছিলেন। তো উনি, যেটা আমার ভালো লেগেছিল, উনি নিজে এসে আমাকে বললেন যে, আমি জিনিসটা বাংলাতেই বলছি, মানে উনি আমায় বললো যে আচ্ছা এইখানে তো কোনো ডায়লগ নেই, তোমার নাম কি? আমি বললাম আমার নাম নীলয়। আচ্ছা নীলয়, একটা কাজ করো, আমি যখন আসছি তখন তুমি একটা কিছু বলো, মানে না হলে জিনিসটা ঠিক খালি লাগছে। হ্যাঁ, খালি লাগছে। বললাম ইনি আমায় বলতে মানে আচ্ছা নিশ্চয়ই। আমি বললাম তো মানে এরকম ছিল। উনি বেরিয়ে বলবে হ্যাঁ আমি দেখে নিচ্ছি। বলে তুমি এইটুকুই একটা দাও, তাহলে কি জিনিসটা এতক্ষণ তো কোনো কিছু নিয়ে আমরা আসছি না, সিনটা তো ওটা হবে। তো আমি সেটা আমরা রিহার্স করলাম। তারপর কিন্তু যেহেতু জিরোটা যারা দেখেছে তার জন্যে ওখানে অনেক মানে ওনার হাইট ছোট দেখানো হচ্ছে, তার জন্য হ্যাঁ, তো দ্যাটস ওয়াই তার সেট আলাদা ছিল, মানে ব্লক ওয়াইজ সেট ছিল। এবার সব টাইমে তো ব্লক হয় না, যেটা ভ্যানিটির মধ্যেই শুট হচ্ছিল, তো ভ্যানিটির মধ্যে তো ব্লক করা যায় না, তো তার হাইটের আলাদা হতো। মানে একটা সিন আমাদের 3 বার করে শুট হতো। হ্যাঁ, একবার ওই হাইটের ছেলেটাকে দিয়ে, একবার ওনাকে দিয়ে, একবার সবাই ছেড়ে শুধু ওনাকে দিয়ে গ্রিন কাপড়ে করে। তো আমায় যখন উনি বললেন ইম্প্রোভাইজ করার জন্য, যে মানে ভিএফএক্স এর জন্য যে ডিরেক্টর ছিলেন, আর অনেকেই জানে হয়তো আমাদের এখন এশিয়ার মধ্যে টপ ভিএফএক্স কোম্পানি ওনারই, রেড চিলিজ, হ্যাঁ সেই টাইমে। এবং যখন বলেন, যখন ভিএফএক্স ডিরেক্টর আসে তখন উনি শুধু বলেন না স্যার, আপনি যদি ওই মানে আমায় দেখিয়ে বলে যে উনি যদি ডায়লগটা দেন তাহলে আমায় আপনার সাথে ডায়লগটা ম্যাচ করানোর জন্য ওনাকে আমায় আলাদা করে ভিএফএক্সে করতে হবে। তখন ওটা নেওয়া হয় না, কারণ ওগুলোর আরও সময় সাপেক্ষ ব্যাপার, তো হয় না। কিন্তু উনি যে কথাবার্তা, উনি যে ওই সিনের জন্য ভালো মতো বুঝিয়ে নিলেন, করে নিলেন, এই জিনিসটা আমার ভালো লেগেছিল। মানে একটা ছোট ছোট জিনিস তো একটা ম্যাটার করে, তো ওই ব্যাপারগুলো ভালো। তো মানে এর বেশি ওনাকে মানে মানে আমি কি বলবো, মানে যত বলবো তত কম হবে, তত কম হবে। কিন্তু আই এম লাকি যে আমি ওটার কাজ করতে পেরেছিলাম, মানে সুযোগ পেয়েছিলাম কাজ করার। এবং আমরা এটাও দেখেছি ক্যাটরিনা কাইফের সঙ্গে তুমি আজব প্রেম কি গজব খান এর সিনেমা। না ভুল, আজব প্রেম কি গজব, মানে আমি ক্যাটরিনার সাথে জগ্গা জাসুস করেছি আর জিরো করেছি। হ্যাঁ, ক্যাটরিনার কেমন, কেমন বন্ডিংটা বা কেমন মানুষ? না দেখো, কাউকেই তো মানে আমি বলছি না, সবাই ভালো, যে যার পয়েন্ট অফ ভিউ দিয়ে তারা ভালো, কিন্তু সবার একটা কম বেশি একটা বলাটা ঠিক হবে নাকি জানি না, দাম্ভিক বা এই ব্যাপারটা থাকে, কম বেশি থাকবে। তো আমার ওনার সাথে মানে সেরকম ইন্টারাকশন হয়নি, ফর হয়তো দ্যাট রিজন। মানে আমি যখন হ্যাঁ মানে জগ্গা জাসুস যখন করেছি, তারপরে জিরো করেছি, তো জগ্গা জাসুস যখন করেছি তখন মানে কিছু একটা সিনের ব্যাপারে আমায় অনুরাগদা যখন বলছিলেন, বা যে অনুরাগদা বাঙালি, ওনার টিমে বেশিরভাগই বাঙালি আর কি, সো দ্যাটস ওয়াই ওই ফিল্ডটা খুব সুন্দর। তো তখন মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছিল হয়তো, সো দ্যাটস ওয়াই আমি অতটা বেশি ইন্টারাক্ট তখন হয়নি ওনার সাথে। বাট যখন জিরোর সাথে জিরোর টাইমে হয়েছিল, তখন যে ইন্টারাক্টটা ওই জাস্ট হাই হ্যালো কেমন আছো, বাস দ্যাটস ইট, এইটুকু। আমি তুমি যে দুটো ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, আচ্ছা, তো এই বাংলা হিন্দি এর মধ্যে তোমার কি মনে হয় কোনটা বেস্ট? আমি বাংলা বলে বলছি না, হিন্দি বলে বলছি না, তোমার নিজের মনে কি হয় যে বাংলা, মানে আমাদের কি হয়, আমাদের দেখো আমিও একজন বাংলা আর্টিস্ট, তো কি হয় আমরা বাংলা কাজ করতে গিয়ে অনেক রকম দেখি
যে একটা অহংকার, বা হয়তো কাজ করতে গিয়ে হয়তো দেখলাম যে একসঙ্গে কথাই বলছেন অনেকে, মানে একটা আর্টিস্ট তার সঙ্গে হেল্প করছে না? খুব ভালো ভালো কোশ্চেন, কিন্তু এর উত্তর দিতে আমি দুটো জিনিস বলবো। দেখো, কাজ সব জায়গায় মানে মানে একই কাজের ধরন। হ্যাঁ, তুমি বলতে পারো এই যে কথা বলছো সেটা যে যার পার্সপেক্টিভ, মানে হয়তো আমার ভালো লাগছে আমি তোমার সাথে কথা বলছি, কারোর এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট হ্যাঁ, ওখানে খুব বেশি প্রফেশনালিজমটা খুব মেনটেন হয়, এটা ঠিক। আর আমাদের এখানে বাংলাতে প্রফেশনালিজম থেকে রিলেশনশিপটা বেশি ম্যাটার করে, মানে কারো ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং কারোর সাথে এবারে সেই ক্ষেত্রে ব্যাপারটা মেন হয়। কিন্তু ওখানে ওই ব্যাপারটা প্রফেশনালিজমটা বেশি। দেখো কাজের ক্ষেত্রে তো এই যে অনেকে বলে না ওরা কি সুন্দর বানিয়েছে, এখনকার ছেলেমেয়েদেরকে এটা অনেকেই বাংলা ছবি দেখতে চায় না বা দেখে না, বাট এখন আরও লোকে দেখছে যে হ্যাঁ ওরা কি বানিয়ে দিয়েছে। এটাও ভাবতে হবে ওদের বাজেট আর আমাদের বাজেটের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। কিন্তু বিহেভিয়ার তো এটা তো বাজেটের মধ্যে পড়ে না, মানে আমরা খুব ভালো। হ্যাঁ, বিহেভিয়ার একদমই বাজেটের মধ্যে পড়ে না, বিহেভিয়ার কোনো মতেই বাজেটের মধ্যে পড়ে না। কিন্তু বিহেভিয়ার বলতে কি বলতো, ওখানে একটা মানে কেউ ক্যারেক্টার আর্টিস্ট হোক বা যাই হোক, তাদের যেই লেভেলের রেসপেক্টটা দেওয়া হয় বা যেই সম্মানটা দেওয়া হয় না, তারা না বাধ্য হয়ে যায় ভালো কাজ করতে, বা ভালো কাজ না হলে মানে নিজের ভেতরে একটা দংশ নয়। এটা আমি আমার নিজেকে দিয়েই দেখেছি। আমি সত্যমদা বলিউডে একটা কাজ করছে তিনে, সত্যমদার মুখ থেকে আমি শুনেছি, সত্যমদা বলছিল যে ওখানে যারা প্রোডাকশনে যারা হয়, প্রোডাকশন ছেলেমেয়েরা বলছে ওরা এতটা মানে ওদেরকে মানে সার্ভিস দেয়, ওটার স্যার বা দাদা বললেও সেই রেসপেক্টটা দিয়ে কথা বলে, যেটা সত্যি কথা বলতে এখানে কি হয়ে যায়, মানে আর একটা জিনিস হচ্ছে এখানে হয়তো কেউ পার্টিকুলার তোমার কাজ হচ্ছে প্রোডাকশনটা দেখার, কিন্তু এইখানকার অনেকে প্রোডাকশনটা দেখেও বাকি কাজের দিকে বেশি ফোকর দালালিটা করে, সেটা হচ্ছে মুশকিল সবচেয়ে বড়। ওখানে যার যেটা কাজ তারা সেই কাজটাই করছে। সুতরাং যে প্রোডাকশন বয় ওখানে, সে যদি আমায় এসে কথা বলে বা আমি যেটা চাইলাম না, তারা ওই কাজটাই করছে, সে আবার অন্য কাজে করছে না। এই রেসপেক্ট বা এই ব্যাপারটা, এইটা সত্যি ওখানে অনেকটা ভালো। কিন্তু রেসপেক্ট আমি বলবো না যে এখানে নেই, তা না, আছে। কিন্তু কি হয় বলো তো, মানে ওই যেহেতু খুব ফ্রেন্ডলি হয়ে যায়, লোকে বোঝে না হয়তো। যেমন এইটা আমাদের এখানে সিরিয়াল ক্ষেত্রে অনেকের সময় লক্ষ্য করেছি যে এসে বললো যে হ্যাঁ দাদা এটা, হ্যাঁ ওই তো দিদি দেখে নিন, হ্যাঁ ওই তো ওখানে দেওয়া আছে, রানীতে তুমি যখন কাজ করতে, হ্যাঁ ওই তো ওখানে দেওয়া আছে, হ্যাঁ আমি দেখে নিচ্ছি। তো কিন্তু যেটা তো ওখানে হলে, ওখানে আমার যেটা প্রথম গিয়ে প্রবলেম হয়েছিল, আমি তো শুরু করেছি এখান থেকেই, ওখানে গিয়ে যেটা বুঝতে পারতাম না, ওখানে একবার আমি জিরো সেটেই আমার মানে লাঞ্চ ব্রেক হয়েছিল, তখন আমি বুঝতে পারিনি আমি কোথাও গিয়ে বসে আমি একটা জায়গায় খাচ্ছি, ওখানে সব বুফে সিস্টেম থাকে বসে। আমার প্রোডাকশনের লোক এসে বললো আরে স্যার আপ ইধার क्यों बैठे हो? আমি বললাম क्यों, इधर भी तो खाना ही नहीं है, आपके लिए नहीं है, आपका जगह अलग है। আমার একটু কেন এরকম মানে খাবার তো সেম, কিন্তু ওদের ওখানে ওই যেহেতু সে অ্যাক্টর বা সে আর্টিস্ট, তার রেসপেক্ট অনুযায়ী তারা সেইভাবেই তাদের ট্রিট করে। এই জিনিসটা পার্সোনালি আমার ভালো লেগেছে, আমি মিথ্যা কথা বাংলা সেটা নেই। মানে আমিও কাজ করে যেটা বুঝি, আমি দেখেছি, হ্যাঁ আছে, সেটা খুব কম। মানে এটা ডিপেন্ড করে প্রোডাকশন টু প্রোডাকশনের উপর ভ্যালু, মানে ওটা ডিপেন্ড করে কোন প্রোডাকশন কিরকম কি ইয়ে করছে, কি বৃত্তান্ত, সেটা একটা আছে। আমিও দেখেছি, আমি একটা সিরিয়ালে কাজ করতাম, আচ্ছা আমি নাম বলতে পারবো না, তো যাই হোক, তো সেই সিরিয়ালে কি হয়েছে, আমি ওখানে একজন ভালো আর্টিস্ট হিসেবেই ওখানে পরিচিত ছিলাম কাজের জন্য। তো সেখানে কি হলো, প্রায় সময় দেখতাম যে খাবারটা ঘরে যেত না। আচ্ছা, এরকমও হয়েছে, কোনো একটা মিস হয়েছে, ধরুন আমি আউটডোরে শুট হচ্ছে, এসেছি, খাবারটা হয়তো মিস হয়েছে, কোনো একটা পরে বললো যে খাবার তো শেষ হয়ে গেছে। এবং এই ব্যাপারটা আমি দেখেছি, এটা তুমি হয়তো মানবে, আমি দেখেছি আমাদের এখানে, আমি কিন্তু মানে বলিউডে আমি ফ্লিপকার্ট বলে একটা অ্যাপস আছে, ফ্লিপকার্ট, হ্যাঁ ওদের না একটা অ্যাডে, ওদেরই একটা প্রজেক্টে আমি অ্যাড শুটে কাজ করতে গেছিলাম, কি গিয়ে দেখেছিলাম ওদের খাবারটা ধরো না তোমার দেরি হয়েছে, বাইরে হয়েছে, ওরা খাবারটা ঠিক মতো পৌঁছে দেয়, এবং ওই খাবারটা যার জন্যে তাকেই খায়। বাংলায় কি হয়, ওখান থেকে চিকেন চলে গেল,
মা যেটাকে যা খাওয়াতে দই চলে গেল, এটা দেখেছি। এবং পরে যদি জিজ্ঞাসা শেষ হয়ে গেছে তো, বা প্রোডাকশনের জন্য আলাদা করে খাবার রেখে দিয়ে তারপর আর্টিস্টদের জন্য খাওয়া যায়, এটা কিন্তু বাংলায় প্রচুর হয়। হ্যাঁ, এটা হয়েছে, মানে আমিও চাইবো এইখানকে আরো ডেভেলপ করুক, আরো ডেভেলপ হচ্ছেও, আগের থেকে হয়তো অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু আরো বেশি চেঞ্জ বা আরো বেশি প্রফেশনালিজমটা থাকলে বেটার। যেমন আমি দেখো ওখানকার তুমি যে তুলনা, ওখানে যেমন কি এই যে অডিশন বা প্রপার কাস্টিং রিলেটেড যে কাস্টিং ডিরেক্টর বা এইগুলো, যে ওখানে প্রপার প্রফেশনালিজম বজায় রেখে সেগুলো হয়। মানে হয়তো অ্যাডের ক্ষেত্রে বলো বা তুমি ওটিটির বলো বা ফিল্মের বলো, কাস্টিং ডেটা প্রপার করে যেগুলো স্টারকাস্ট সেগুলো নিয়ে বাকি ক্যারেক্টার সেকেন্ডারি ক্যারেক্টারের জন্য অডিশন হয়। মানে আমি এরকম লোকদের সাথে অডিশন দিয়েছি যে আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যে এটা অডিশন দিতে আসছে। আমান বর্মা, তারপর ইংলিশে যিনি আদিল হোসেন, এরকম লোকজনও দেখছি আমাদের অডিশন দিচ্ছেন। এইখানে আমি ওই জিনিসটা দেখি না। আবার এইখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে জানাই যায় না যে কোন প্রজেক্টটা হচ্ছে বা তাতে অডিশন বা কাস্টিং ডিরেক্টরকে সেটা কিভাবে কাস্ট, তার দরুন কি হচ্ছে এই যে মানে যারা কোঅর্ডিনেটর বা এই মধ্যস্থতা যে পার্টটা তারা চাকার দিয়ে হচ্ছে, তারা এটার ফায়দা নিয়ে যারা প্রপার আর্টিস্ট তাদের থেকে কমিশন নিয়ে সেটা করছে। সেই জিনিসটা প্রচন্ড এখানকার মুশকিল। যদি প্রপার একটা কাস্টিং ডিরেক্টর থাকে কোনো একটা প্রোডাকশনে, কোনো একটা এক্স প্রোডাকশন, সে প্রোডাকশন করছে 2 কি 3টে সিরিয়াল করছে, তাদের অন্তত ইন হাউসই কোনো কাস্টিং ডিরেক্টর থাকুক, তারাই হয়তো কল করলো বা কাস্টিং এর অডিশন নিল। সেই জিনিসটা এখানে বোঝা যায় না। ওখানে যেমন কি একটা পার্টিকুলার জায়গা রয়েছে বা কাস্টিং এর রয়েছে, ডেইলি বেসিসে অডিশন হচ্ছে কাজের, মানে হয়তো এটা ঠিক যে ওখানে কাজের পরিধিটা অনেক বেশি, নট অনলি হিন্দি, মারাঠি, ভোজপুরি সবকিছু ওখান থেকেই কাজ হয়, হয়তো পরিসরটা অনেক বেশি। আমাদের এখানে বাংলা হলো, কিন্তু আমার মনে হয় যদি এরকম একটা পার্টিকুলার, সেটা সৎভাবে, আমি বলছি না যে ভেতর থেকে ওভাবে না, যদি সৎভাবে সেটা করা যায় আমার মনে হয় সেটা অনেকটা বেটার হবে। মানে যেটা করা উচিত অন্তত এখানে প্রত্যেকটা আর্টিস্টের জন্য, যে একজন কাস্টিং ডিরেক্টর থাকলো পার্টিকুলার একটা প্রোডাকশনের, তারা কল করলো, তারা অডিশন নিল, তারা অডিশন দিয়ে করলো। কিন্তু এখানে অনেকে অডিশন মানে একটু বড় হয়ে গেলে তারা হয়তো দেখেছি যে তারা অডিশন দিতে চায়। একদমই। আচ্ছা, তুমি কাস্টিং নিয়ে যেটা বলে আমার একটু লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে এখন একটা ব্যাপার হয়, আমি ধরো উত্তম কুমার, তুলসী চক্রবর্তী বা এরা যারা ছিলেন, যদি এখনকার জেনারেশনে চলে আসে, যদি এদেরকে এখনকার আসতো, এদের তো যদি ভিউজ যদি না থাকতো, এরা কি সুযোগ পেত? মানে এখন ইউটিউবে বা যারা ইনস্টাগ্রাম করে, তাদের যদি ভিউজ থাকে তাদেরকেই ক্যারেক্টারে চয়েস করা হচ্ছে, সিরিয়ালগুলো দেখতে হচ্ছে। এই জিনিসটা, এই যে ট্রেন্ডটা এসছে না, এটা সত্যি না বাংলা বলে এটা কম বেশি হচ্ছে, কিন্তু জিনিসটা সত্যি খুব খারাপ। আমি ডাইরেক্টলি বলছি, কে কি ভাববে আমি জানি না, সেটা সত্যি খারাপ। কখনো কারোর ফলোয়ার্স দেখে মানে তার কি ক্যারেক্টার দেওয়া যাবে এটা ডিসাইড করার কোনো মানে হয় না। অ্যাক্টরের পার্ট আর একজন ইনফ্লুয়েন্সার পার্টটা আলাদা হতে পারে। কোনো অ্যাড বা কোনো প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য হয়তো যার ভিউয়ার্স বেশি তাকে নিল কোনো প্রোডাক্ট লঞ্চিংয়ের জন্য, তাতে কি হবে, তার ফ্রুটফল, হ্যাঁ হয়তো তার 1 লাখ 2 লাখ ফলোয়ার্স রয়েছে, তখন সে হয়তো সেই প্রোডাক্টটা লঞ্চ করছে, তো তার জন্য অত লোকের কাছে সে এমনি পৌঁছাতে পারবে। তার জন্য হয়তো তারা ইউজ করছে সেটা, সেই যে মানে প্রোডাক্টটা যারা লঞ্চ করছে এটা তাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু এই যে মানে কোন সিরিয়াল হোক বা কোনো ফিল্ম হোক, সেই ক্ষেত্রে যে এত ফলোয়ার্স আছে, তার তো অভিনয়ের ব্যাপারটা আছে। মানে হ্যাঁ, রিলস তো একটা অভিনয় ডিসাইড করতে পারে না, না যে কত ফলোয়ার্স আছে সেটা ডিসাইড করতে পারে না। যদি তাকে মনে হয় যে না, তার ক্যারেক্টার দিয়ে সেই লোকটা যাচ্ছে, তার ফলোয়ার্স রয়েছে কি না নেই, তুমি তাকে তৈরি করে নাও। না হলে যারা একটা তাদের বলো, আমি এটার একদমই, আর সত্যি এই কারণেও না, কারণ আমার নিজের কোনো ফলোয়ার্স নেই। আমি নিজেও আজকে তুলসী চক্রবর্তী বেঁচে থাকতেন, তাহলে ওনার তো ফলোয়ার্স থাকতো না। মানে তারা লেজেন্ড, তাদের নিয়ে মানে আমার তো কথা বলার কোনো মানে জায়গাই নেই। কিন্তু তারা যদি সত্যি এইভাবে দেখে থাকতো, তারা এরকম পরিস্থিতি দেখেই মানে তাদের হার্ট অ্যাটাক হতে হয়। তো মানে এই পরিস্থিতি হয় না। সেই টাইমে যে জেনুইনিটি, মানে জেনুইন ব্যাপারগুলো ছিল, সেটা এখন তো এই জায়গায় এসে, এই টাইমে এসে
একদমই না, কারণ এই ফলোয়ার্স দেখে এটা আমি একদমই পক্ষপাতিত্ব না। আচ্ছা, আমি তোমাকে আরেকটা লাস্ট কোশ্চেন আমার, এটা হচ্ছে পুজো। পুজোতে আমাদের বাঙালি আর্টিস্টদের বা বলিউডদের সবার আর্টিস্টদেরকে একটা পুজো একটা ব্যাপার থাকে, কারণ তাদের ফিতে কাটা থেকে আরম্ভ করে নানা রকম শো থেকে আরম্ভ করে শো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পরোটা দোকান, ঘুগনি দোকান, বিভিন্ন রকম দোকানের যারা দোকানদারি করে, ব্যবসা করে, তাদেরকে নিয়ে এসে সেলিব্রিটি হিসেবে তাদেরকে কাটানো হচ্ছে, ফিতে কাটানো হচ্ছে। যেমন কিছু কিছু নাম আছে, রামশ্যাম, যদু মধু, তারা আছে, করছে। বুঝতে পেরেছি। এই এফেক্টটা আর্টিস্টদের উপর বিশাল একটা পড়ছে, কারণ তাদের এটা কিন্তু একটা ইনকামের একটা ব্যাপার থাকে। তারা পুরোপুরি বাড়িতে বসে, যার বড় প্রমাণ আমি কিছু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, বড় বড় আর্টিস্টরা বলছে যে আমাদের কাজ নেই। আর সত্যি তাই নেই, কারণ একটা সিনেমা করার পর তারা নিশ্চয়ই পরের মাসে আরেকটা সিনেমা করতে পারে না, গ্যাপ থাকে। ফিল্মের ক্ষেত্রে তো ওই জায়গাটা হয় না, ফিল্মটা রিলিজ হবে, তারপরে হবে প্রোডাকশন, আবার করবে নাকি। একটা ঠিক যে ডেইলি সোপ বা সিরিয়াল যেটা আর্টিস্টদের ক্ষেত্রে অনেকটা জায়গা করে দিয়েছে একটা ইনকামের, এবার কিন্তু আমাদের এখানে তো সেরকম ভাবে হচ্ছে না। মানে আমি এটাও ফেস করেছি যে কেউ এখন কিরকম হচ্ছে, কেউ ফোন করলো, দাদা এই ক্যারেক্টারের জন্য, কিন্তু আপনি অন্য কোথাও কিছু করছেন না। অন্য কোথাও আমি কি পার্টিকুলার তোমার ওটার জন্য বসে আছি? আমি কিন্তু অন্যটা করবো না, কিন্তু যারা করছে তারা একসাথে 2-3-4টে করছে, ডেট তো ব্লক করে এমনিতে। হ্যাঁ, কিন্তু তাদের কোশ্চেন হচ্ছে বা যেমন প্রোগ্রামাররা করে বা ইপিটা করে অন্য কিছু, মানে আমাকে এরকম এই কদিন ডেট থাকবে। বললাম হ্যাঁ, তো তুমি আমায় সেই ডেটগুলো বলো, আমি দেখে নিচ্ছি। আমার 1-2 দিন পেতে থাকতে, আমার রিসেন্টলি এরকম একদিন হয়েছে। আমি ফ্রি আছে, আমি বললে আমি শুরু করতে পারি, কিন্তু আমার মধ্যেখানে 2 দিন অন্য একটা রয়েছে আচ্ছা নিয়ে। না তাহলে কি করে হবে, মানে তাতে কি করে হবে, মানে আমি তো পার্টিকুলার একটা তোমার এটা ধরে তো বসে নেই আমি, না। এই জিনিসটার একটা মুশকিল হয়। কিন্তু ফিল্মের ক্ষেত্রে ফিল্ম নো ডাউট তার রাজনার সব অ্যাক্টররাই চায় যে আমি একটা মানে বড় স্ক্রিনে নিজেকে দেখবো বা একটা ফিল্মে কাজ করবো, সেটার একটা থাকে। কিন্তু তুমি যেটা বলছো এই যে রোজগারের ব্যাপার, সেটা হয়তো ফিল্মের ক্ষেত্রে মানে ক্যারেক্টার একটা দিনে, আমিও ক্যারেক্টার আর্টিস্ট, সেই ক্ষেত্রে ক্যারেক্টারের ক্ষেত্রে সবার তো রেগুলার বেসিস সেরকম হয় না। আমি বলতে চাইছি যে এই যে পুজোতে ওপেনিং এর ক্ষেত্রে এটা এখন ব্লগারদের নিয়ে যাচ্ছে, এটা তো কিছু করার নেই। এটা বিকজ অফ দ্য এখনকার সিচুয়েশন যা, বা এখনকার যেরকম ডিজিটাল হয়ে গেছে, ইনফ্লুয়েন্সার বা তোমার ব্লগার, এইগুলো এতভাবে চাকার দিয়ে উঠেছে, সেটা পজিটিভ সেন্সে হোক বা নেগেটিভ সেন্সে হোক, লোকে সেটা খাচ্ছে, তাই তাদের করছে। এটা কেন হচ্ছে এই উত্তর আমার কাছেও নেই, আমিও মাঝে মাঝে অবাক হয়ে যাই। হ্যাঁ, যে এদের দেখি, ঠিক আছে তারা তাদের ব্যবসা করছে, করছে, নিশ্চয়ই ভালো কাজ করছে, কিন্তু এই জিনিসটা নিয়ে এত মাতামাতি করা আমার মনে হয় না খুব একটা কোনো মানে হয়। আপনাদের কি মনে হয়? আপনারা মতামত জানান, আমাদের ইনবক্সে জানান। আর আমাদের যেহেতু নিলয়দা এসেছে আজকে, পেয়ে গেছে ওনাকে, তাই আমাদের তরফ থেকে একটা সম্মান, অসংখ্য ধন্যবাদ। বলকুলকার তরফ থেকে একটা সম্মান ওনাকে দিচ্ছি। স্মারক। সবার পুজো ভালো কাটুক, আপনারাও ভালো করে পুজো কাটান। নমস্কার। আর আমি বলি, এটা হচ্ছে আমাদের একটা মানে বলকুলকাতে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শো হয়। আচ্ছা, এটা বঙ্গগৌরব উৎসব বলা হয়। হ্যাঁ, তো সেখানে প্রতি বছরই হয়, এবছরও হয়েছিল। তুমি তখন ছিলে না, মুম্বাইতে ছিলে হয়তো। তো পরের বছর আবার ফের আমাদের আছে 3 দিন, প্রতি বছর 2 বার হয়, এবং 450 জন আর্টিস্টকে দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো পরের বছরও তোমাকে কি পাওয়া যাবে? না, আমি নিশ্চয়ই, আমি যদি থাকি, আমায় জোর করে আমি যদি থাকি, আমি নিশ্চয়ই থাকবো। আমার দেখো, আমি সত্যি কথা বলতে আমার এই মানে এইরকম ধরনের কাজকর্মের সাথে না থাকতে ভাল লাগে। আমি আর্টিস্ট, এটা আমার কাজ। মানে আমি আর্টিস্ট মানে এই না যে ও না আমি ওটা এখানে যাবো, এটা আমার কাছে এইগুলোর কোনো মানে নেই। আমি আর্টিস্ট, এটা আমার কাজ। একজন যারা চাকরি করে তার কাজ যেমন অফিসে যাওয়া, আমারও তেমনি কাজ। আমি যাই, রং মাখি, যে ক্যারেক্টার বলে সেটা করার চেষ্টা করি। কতটা ভালো করি খারাপ করি সেটা মানে দর্শকরা বলবে, সেটা আমি জানি না। এটা আমার কাজ, দ্যাটস ইট। আমি এর বেশি কিছু ভাবি না। আজকে তোমার একটা গান রিলিজ হচ্ছে দাস এন্টারটেইনমেন্টে, সেই দুটো কথা বলে দাও। হ্যাঁ, সেটার ক্ষেত্রে বলো, আপনারা গানটা শুনুন, এবং গানটা সত্যি খুব ভালো হয়েছে, এবং লিরিক্স, মিউজিক সবগুলোই ভালো। কেমন লাগলো, মানে আমি আমার কথা বলছি না, গানটা কেমন লাগলো, আপনারা কি ফিল করলেন? কারণ গানটা যেই উদ্দেশ্যে বানানো, আমার মনে হয় আপনারা প্রত্যেকে সেই জিনিসটাকে মানে ফিল করতে পারবেন। আপনারা সেটা কমেন্টসে জানান, ভালো হলেও জানান, বা কোথাও খারাপ লাগলে সেটাও জানান।
তাতে কি হবে, খারাপটাও বললে আমরা পরের বারে সেটাকে রেকটিফাই করতে পারবো। থ্যাংক ইউ। আর লাস্ট কথা, আমাদের এখানে এই যে আড্ডা যেমন, সেখানে আমাদের স্পন্সর আছেন ভোজন রসিক। অলরেডি তুমি গেছো? হ্যাঁ, আমি মানে এই গানের শুট করতে গিয়ে ওখানে গেছিলাম। খুব সুন্দর জায়গা, খাওয়া দাওয়া খুব সুন্দর, বেশ বড় জায়গা, রাস্তার উপরে, ডায়মন্ড হারবারের উপরে। অনেকদিন পর ওইদিকে গেলাম আর কি শুট করতে। অনেক বছর অনেক বছর, আমি 4-5-6 বছর পরে গেলাম, অনেক বছর পর, মানে মনেও নেই কবে গেছিলাম ওইদিকে। বাট ওইদিকে এত গিঞ্জিরেও এত সুন্দর একটা মানে জায়গা। এবং আমি সন্ধ্যেবেলায় গেছিলাম, সন্ধ্যেবেলার দিকে গেছিলাম বলে আমি ওই ভিউটা, গঙ্গার ভিউটা পাইনি। আর ওখান থেকে দিনের বেলায় গেলে আপনারা গঙ্গার ভিউটাও পাবেন। গঙ্গার ভিউ দেখতে দেখতে আপনারা খাবার দাবার খাবেন, সেটা আপনারা ওখানে মানে ডিশ পাবেন, আপনারা ক্যাফে হিসাবেও ওটাকে ইউজ করতে পারবেন, কফি থেকে ইচ অ্যান্ড এভরিথিং। আমি বিশেষ করে কফি অ্যান্ড পাকোড়া খেয়েছিলাম, বেশ ভালো, বেশ ভালো, সত্যি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা আড্ডা নিয়ে। আপাতত টাটা, নমস্কার।